আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা এবার 25 ব্যাচ এবং 26 ব্যাচে পড়াশোনা করছো, তোমাদের জন্য আমরা এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে একদম ফ্রিতে ক্লাস করাবো ইনশাল্লাহ। আমরা বলে দিয়েছিলাম তোমাদেরকে, এই জন্য আমাদের 25 ব্যাচের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে এবং 26 ব্যাচের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। সো অলরেডি আজকে আমাদের আইসিটি ক্লাসের মাধ্যমে আমাদের প্রথম 25 ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যারা যারা আমাদের 25 ব্যাচের যুক্ত আছো, যে সকল শিক্ষার্থী, আমাকে একটু কমেন্টে জানাবা যে তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত আছো। ঠিক আছে, তোমরা যারা যারা যুক্ত আছো আমাকে একটু কমেন্টে জানাবা যে তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত হয়েছো এবং আমার কথাগুলো তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এই ব্যাপারটা আমাকে একটু জানাতে হবে। ঠিক আছে, তো যারা আছো আমাকে প্রথমে জানাবা যে তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত হয়েছো। তো আমি সবার নাম পড়তে চাচ্ছি, আমি তোমাদের সবার নাম পড়বো। এরপর হ্যাঁ, সাউন্ড মোটামুটি ক্লিয়ার আছে। তো তোমরা যারা আছো আমাকে জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা এবং তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত আছো। ঠিক আছে, কোন জেলা থেকে যুক্ত হয়েছো এইটা একটু কাইন্ডলি জানিয়ে দাও। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমরা যদি সবাই জয়েন করো তাহলে আমরা ক্লাসটি শুরু করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তোমরা ইতিমধ্যে অনেকেই যুক্ত হচ্ছ ক্লাসে। তো যারা যারা যুক্ত হচ্ছ কমেন্টে জানাবা যে তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত হচ্ছ, তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত হচ্ছ এবং তোমরা আমার কথাগুলি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এই দুইটা প্রশ্নের প্রথমে উত্তর দাও। তারপর আমরা আজকের এই ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো। অর্থাৎ তোমাদের যাদের যাদের রাইট ফর্ম অফ ভার্ব অনেক বেশি কঠিন লাগে, তোমাদের মনে হচ্ছে যে আমি রাইট ফর্ম অফ ভার্ব একদমই পারবো না, তো তোমাদের জন্য আজকের এই ক্লাসটি, আশা করছি যে এই ক্লাসটি যদি তুমি ভালো করে পড়ো তাহলে রাইট ফর্ম অফ ভার্বে তোমার যতগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে আছি তাসনাম আহমেদ সোহেল, আমি এডুকেশনাল লিডারশিপের একজন ইংরেজি শিক্ষক। ঠিক আছে, তো যারা আছো আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে তোমরা অলরেডি অনেকেই যুক্ত হচ্ছ। তো যারা যারা এখনো যুক্ত হওনি তোমরা কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাবে, কারণ আমরা বলেছি 9টা থেকে আমরা ক্লাস শুরু করব, বাট আমরা 8:55 থেকেই ক্লাসে অ্যাটেন্ড হয়ে যাচ্ছি যাতে করে তোমরা সময় মতো সবাই ক্লাসে আসতে পারো। ঠিক আছে, সবাই সময় মতো ক্লাসে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের জন্য একটু ওয়েট করি, দেখি যে তোমরা কারা কারা ক্লাসে চলে আসতেছো। সবাই একটু তাড়াতাড়ি চলে আসো ক্লাসে। ইনশাআল্লাহ আজকের অনেক সুন্দর ক্লাস হবে আশা করছি এবং তোমাদের যাদের যাদের সমস্যা আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে বলে আমি আশা করছি। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা যদি অ্যাডমিশনেরও শিক্ষার্থী হও সেক্ষেত্রেও রাইট ফর্ম অফ ভার্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে তোমরা অলরেডি অনেক শিক্ষার্থী অ্যাটেন্ড হচ্ছ, অর্থাৎ যুক্ত হচ্ছ। সো আমি ক্লাসটা শুরু করব কিছুক্ষণ পরে, 9টা বাজার সাথে সাথে ক্লাস শুরু হবে। এর মধ্যে তোমরা সবাই যুক্ত হয়ে যাও, সবাই বলে দাও যে সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে, সবকিছু ক্লিয়ার। ঠিক আছে, তো দেখো আমরা আজকে তোমরা প্রথমে কি করবে, লাইভে জয়েন করো, রাইট ফর্ম অফ ভার্ব বোর্ড কোশ্চেন সলভ। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব বোর্ড কোশ্চেন সলভ। আমি দেখতে পাচ্ছি সজীব বিশ্বাস আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছে, অন্তিম চৌধুরী আমাদের সাথে জয়েন হয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি সাবিহা, রাব্বাতুল, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছ। তো তোমরা যারা যারা যুক্ত হচ্ছ প্রত্যেকে এই ক্লাসটা যাতে পরবর্তীতেও করতে পারো এই জন্য এই ক্লাসটা তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে রাখবে। তুমি তোমার যে প্রোফাইল আছে ফেসবুক, সেই প্রোফাইলে একটা শেয়ার করে রাখবে, অর্থাৎ শেয়ার দিস লাইভ ক্লাস, অর্থাৎ তুমি এই ক্লাসটা তোমার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো যাতে করে এই ক্লাসটা যদি তুমি পরবর্তীতে খুঁজে না পাও তাহলে তুমি তোমার আইডিতে যাবা, আইডিতে গিয়ে দেন দেখলেই খুব সহজেই তুমি এই ক্লাসটা খুঁজে পাবা। ঠিক আছে, এতে করে তোমার সমস্যাগুলো রাইট ফর্ম ভার্বে যে সমস্যা থাকবে সেটা সহজেই তুমি কি করতে পারবে, উপস্থাপন করবা। যারা ইংরেজি একদমই কিচ্ছু পারো না তাদের জন্য কিছু শর্টকাট টেকনিক থাকবে, এই টেকনিকের মাধ্যমে তুমি বাংলা না পেরেও তুমি খুব সহজেই ইংরেজির সমাধান করতে পারবে।
এখনো 9টা বাজে নাই, আরো 3 মিনিট আছে। আমি দেখতে পাচ্ছি তোমরা কক্সবাজার থেকে যুক্ত হয়েছো। সো আমি এই কয়েক সময় অর্থাৎ 9টা বাজার আগ পর্যন্ত আমি তোমাদের সবার সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছি। সো সবাই কমেন্টে জানাও পরিচিত হয়ে নেই। আমি দেখতে পাচ্ছি তানভীর কক্সবাজার থেকে যুক্ত হয়েছে, আরো অনেকেই তোমরা এখন যুক্ত হচ্ছ। হ্যাঁ, তোমরা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে। আমি হচ্ছে একটু অপেক্ষা করছি তোমাদের, ঠিক আছে? তোমাদের জন্য অপেক্ষা করছি। সো তোমরা যত তাড়াতাড়ি যুক্ত হবে আমরা ক্লাসটি শুরু করব। 9টা বাজলে আমরা হচ্ছে আজকের এই ক্লাসটি শুরু করব, রাত 9টা বাজলে। তাহলে 9টা বেজে গেছে, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। কি বলো তোমরা? তোমরা যারা আছো তোমরা আমাকে বলো যে এখন কি আমি ক্লাসটা শুরু করব কিনা। দেখি সাউন্ড ক্লিয়ার আছে কিনা। খাতা কলম নিয়ে বসবা, কারণ আমি তোমাদেরকে শর্ট টেকনিক শেখাবো। এই শর্ট টেকনিকের মাধ্যমে এখন কি আমি ক্লাসটা শুরু করব কিনা। দেখি সাউন্ড ক্লিয়ার আছে কিনা। খাতা কলম, হ্যাঁ সাউন্ড একদম ক্লিয়ার আছে। তো তোমরা যারা আছো তোমরা সবাই সবাই খাতা কলম নিয়ে বসবে, কারণ আমি শর্ট টেকনিক লিখে দিব। এই টেকনিকটা ব্যবহার করে রাইট ফর্ম অফ ভার্ব একদম সহজে করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা তাহলে লাইভ ক্লাসটি শুরু করছি। খেয়াল করো, প্রথমে তুমি তুমি এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিবে তোমার প্রোফাইলে, যাতে করে পরবর্তীতে এই ক্লাসটা তুমি খুব সহজেই খুঁজে পাও। দেন খেয়াল করো, আমরা হচ্ছে আজকে একটা বোর্ড কোশ্চেন সলভ করব। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সাল, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2019 সালে এই প্রশ্নটা এসেছিল। সো এই প্রশ্নটা কিভাবে আমরা ইংরেজি না জানা সত্ত্বেও কিভাবে সুন্দর কয়েকটা টেকনিকের মাধ্যমে আমরা এটা শিখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। খেয়াল করো, তোমরা যারা আছো সবাই খেয়াল করবে। এখানে আমি রুলস পড়াবো না, ওই ধরনের কোনো রুলস পড়াবো না। আমি তোমাদেরকে শর্ট টেকনিক শেখানোর চেষ্টা করব, যে টেকনিকের মাধ্যমে তুমি খুব সহজেই সহজেই ইংরেজির অর্থ না জেনেও রাইট ফর্ম ভার্বের সঠিক উত্তর দিতে পারবে। খেয়াল করো, এখানে দেখো ড্যাশ টিচার ড্যাশ টিচ ইজ এ নোবেল প্রফেশন। তাহলে এইখানে কি বলা হয়েছে যে ড্যাশ টিচ এ নোবেল প্রফেশন। হ্যাঁ, সো এইভাবে শুরু হয়েছে। দেন এ টিচার ড্যাশ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, ঠিক আছে? দেন হি টিচেস হিজ স্টুডেন্ট উইথ এ বিউটি। সো আমরা একটু শুরু করি, তাহলে আমরা কি ক্লাসটা শুরু করতে পারি কিনা বলো? তোমরা বললে আমি ক্লাসটা শুরু করব। সবাই বলো ক্লাসটা কি শুরু করব? তোমরা যদি বলো তাহলে এখন এই ক্লাসটা শুরু হবে, ঠিক আছে? আমি এখন এই ক্লাসটা শুরু করব। সবাই চলে আসছো, আই থিঙ্ক 9টা যেহেতু বেজে গেছে, তোমরা ইতিমধ্যেই চলে আসছো অনেকেই। সো কয়টা রুলস পড়বে এগুলো না জিজ্ঞাসা করে তুমি আমার সাথে ক্লাসটা করো, আশা করছি। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা এখানে শুরু করছি আমাদের এই ক্লাসটি, ঠিক আছে? সো দেখো, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, সেটা এখানে দেওয়া আছে যে টিচার্স। দেখো এখানে দেওয়া আছে টিচ ইজ এ নোবেল প্রফেশন। অর্থাৎ তুমি যদি দেখো যে কোনো সেন্টেন্সের শুরুতে এরকম গ্যাপ থাকে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে এই ধরনের গ্যাপ থাকে এবং গ্যাপের পর যদি কি থাকে, একটা ভার্ব থাকে, গ্যাপের পর যদি একটা ভার্ব থাকে, তাহলে এই ভার্বকে কি করতে হবে? এই ভার্বকে একটা নাউন বানাতে হবে। কি বানাতে হবে? নাউন বানাতে হবে। আমি আবারও বলতেছি, তুমি যদি দেখো যে কোনো সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ আছে এবং গ্যাপের পরই
গ্যাপের পরই একটা ভার্ব আছে, তাহলে যেই ভার্বটা প্রথমে থাকবে সেটাকে অবশ্যই আমাদেরকে নাউন বানাতে হবে। এবং একটা ভার্বকে নাউন বানানোর ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে এই ভার্বের এক নাম্বারের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব, ভার্বের এক নাম্বারের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব, সেটার নাম হয়ে যাবে জিরান। সেটার নাম কি হবে? জিরান। আর এই জিরানকে এক প্রকার নাউন বলা হয়। জিরানকে এক প্রকার কি বলা হয়? নাউন বলা হয়। ঠিক আছে, তাহলে ভার্বকে নাউন বানানোর টেকনিক হচ্ছে যে ভার্বের এক নম্বর ফর্মের সাথে আমরা যদি আইএনজি যুক্ত করি তখন সেটা হয়ে যাবে নাউন। তখন সেটা কি হয়ে যাবে? নাউন। আমি আবারও বলতেছি, তুমি যদি কোনো সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ দেখো, এরপর আছে একটা ভার্ব, কি আছে? একটা ভার্ব আছে, তাহলে প্রথমে গ্যাপ, তারপরে দেখতেছো ভার্ব আছে, এর মানে এটাকে আমাকে নাউন বানাতে হবে। আর একটা ভার্বকে নাউন বানানোর টেকনিক হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যখন আমরা ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করব তখন সেটাকে বলা হচ্ছে জিরান। আর এই জিরানকে বলা হয় নমিনিক্যাল ক্লজ, অথবা এটাকে বলা হয় এক ধরনের নাউন। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে? তাহলে উত্তরটা কি হতে পারে তোমরা আমাকে বলো। তাহলে উত্তরটা কি হতে পারে? খেয়াল করো, তাহলে উত্তরটা কি হতে পারে? গ্যাপের শুরুতে সর্বদা জিরান বসে। গ্যাপের শুরুতে সর্বদা কি বসবে? জিরান বসবে, কারণ শুধুমাত্র ভার্ব থাকলে তাকে নাউন বানাতে হয়। আমি যেটা তোমাকে অলরেডি বললাম, যদি শুধুমাত্র একটা ভার্ব থাকে তখন সেটাকে নাউন বানাতে হয়। এবং নাউন বানানোর টেকনিক হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তখন সেটা হয়ে যাবে জিরান। আর জিরানকে বলা হচ্ছে ওয়ান্স কাইন্ডস অফ নাউন। তাহলে উত্তরটা কি হবে? আমি দেখতে পাচ্ছি আব্রিন লাসমিন বলেছে। আমি দেখতে পাচ্ছি তানভীর আলম টিচিং বলেছে। আমি দেখতে পাচ্ছি আব্রিন বলেছে টিচিং। আমি দেখতে পাচ্ছি অথিং চৌধুরী বলেছে টিচিং। অর্থাৎ তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, এর মানে তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, নূর আলমও সেম কোশ্চেনের উত্তরটা দিয়েছে, এর মানে এটার উত্তরটা হচ্ছে টিচিং। তাহলে আমরা বলতে পারি টিচিং ইজ এ নোবেল প্রফেশন। অর্থাৎ টিচিং মানে হচ্ছে শিক্ষকতা। শিক্ষকতা বা শিক্ষা দেওয়াটা একটা নোবেল। নোবেল মানে হচ্ছে একটা মহৎ। নোবেল মানে হচ্ছে মহৎ। আর প্রফেশন মানে হচ্ছে একটা পেশা। একটা পেশা। অর্থাৎ টিচিং মানে শিক্ষা দেওয়া বা শিক্ষা দান করা, অথবা শিক্ষকতা একটা মহান পেশা। শিক্ষকতা একটা কি? মহান পেশা, যেই পেশাটা এখন আমি তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, আই থিঙ্ক এটা বুঝতে পারছো সবাই। তাহলে এক নাম্বারটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? তাহলে যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে এবং এরপর যদি একটা ভার্ব থাকে তাহলে সেখানে কি বসাতে হবে? নাউন বসাতে হবে। এবং জিরানকে বলা হচ্ছে নাউন। আচ্ছা, আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যেহেতু আমার একটা রুলস পড়ানো শেষ, সেক্ষেত্রে হচ্ছে যে তোমরা যারা এখন আছো ক্লাসটা করছো, তোমরা প্রত্যেকে তোমাদের তিনজন ফ্রেন্ডকে কমেন্টে মেনশন করো। তোমাদের যে তিনজন ফ্রেন্ড একদম নিজের দায়িত্ববোধ থেকে তোমরা মেনশন করবা। তোমাদের যেই ফ্রেন্ডটা হচ্ছে পড়ালেখা খুব বেশি করে, অথবা যে পড়ালেখা করে না, এইরকম তিনজন ফ্রেন্ডকে, অথবা যার সাথে তুমি বেশি ঝগড়া করো, এরকম তিনজন। তাহলে একটা হচ্ছে যে বেশি পড়াশোনা করে, দ্বিতীয়ত যার সাথে তুমি বেশি ঝগড়া করো, আর তৃতীয়ত হচ্ছে যে হচ্ছে পড়াশোনাই করে না। অর্থাৎ এই তিন ধরনের ফ্রেন্ডকে তুমি একটু কমেন্টে মেনশন দাও এবং তাকে একটু ডেকে নিয়ে আসো, কারণ মজা আছে। ঠিক আছে, কারণ কি আছে? মজা আছে। তাহলে তোমরা যারা আসো তাহলে একটু তাড়াতাড়ি কমেন্টে মেনশন দিবা নিজ দায়িত্ব থেকে। আমি তোমাদেরকে এটা জাস্ট রিকোয়েস্ট। আমি দেখতে পাচ্ছি নূর আলম অলরেডি সে একজনকে মেনশন দিয়েছে, জুয়েল রানাকে। ধন্যবাদ নূর আলম তোমাকে। তাহলে বাকিরা নিজ দায়িত্ববোধ থেকে, ভালোবাসা থেকে তোমরা একটু মেনশন দিয়ে দিবে যদি ভালো লাগে। আমি দেখতে পাচ্ছি ব্রিন বলেছে যে নন্দিত অপরাজিতা, রাবেয়া এবং রাব্বাতুল বাতিন, সেও হচ্ছে অলরেডি তিনজনকে মেনশন দিছে। ধন্যবাদ তোমাকে। এরপর আমি দেখতে পাচ্ছি আমাদের রাব্বাতুল অলরেডি মেনশন দিয়েছে, নূর আলম আরেকজনকে মেনশন দিয়েছে। এই তো তোমরা আসলে কথা শুনছো, এর জন্য খুবই ভালো লাগছে যে তোমরা নিজ থেকেই মেনশন দিচ্ছ। ঠিক আছে, সো তোমাদের যেহেতু আমি ফ্রিতে ক্লাস নিচ্ছি, আই থিঙ্ক এতটুকু মেনশন করে দিলে তোমাদের কোনো লস হবে না, তাই না? তারাও শিখতে পারলো, তোমরাও তাদেরকে সাহায্য করতে পারলে। অর্থাৎ যে অন্যকে সাহায্য করে আল্লাহ তাআলা স্বয়ং তাকে সাহায্য করে। ঠিক আছে, যে অন্যকে সাহায্য করে আল্লাহ তাআলা স্বয়ং তাকে সাহায্য করে। এই জন্য আমরা আল্লাহর উপর ভরসা রেখে
বাকি ক্লাসটুকু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, খেয়াল করো এর পরবর্তী। তাহলে আমরা প্রথমটা বুঝতে পারছি, দেখো টিচিং ইজ এ নোবেল প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা হচ্ছে একটা নোবেল প্রফেশন। এ টিচার ড্যাশ এ টিচার ড্যাশ টিচেস ড্যাশ টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। ঠিক আছে, এরপরেরটা আমরা একটু শিখবো, খেয়াল করো এরপরটা আমরা একটু কি শিখবো। দেখো এ টিচার অর্থাৎ ড্যাশ এ টিচার। এ টিচার বলতে এখানে বোঝানো হচ্ছে কয়জন টিচার বলো তো? একজন টিচার। একজন বলতে কি কম বোঝায় নাকি বেশি বোঝায় বলো তো ভাই? একজন বলতে অবশ্যই কম বোঝায়। যদি তুমি দেখো যে যে গ্যাপের শুরুতে আছে অর্থাৎ সাবজেক্ট 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 অর্থাৎ যে গ্যাপের শুরুতে আছে সাবজেক্ট যদি কম থাকে, কি থাকে? কম থাকে। অর্থাৎ ভাই একটা সাবজেক্ট যদি কম থাকে তাহলে পরে যে ভার্বটা হবে তার সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তুমি যদি দেখো সাবজেক্টটা কম আছে এর মানে তোমাকে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। কি করতে হবে ভাই? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। যখন তুমি দেখবা এখানে কম, তোমাকে এখানে বেশি বানাতে হবে। আর যখন দেখবা এখানে বেশি আছে এর মানে ওইখানে তোমাকে কম বানাতে হবে। এটা যদি বুঝে থাকো তাহলে একটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে হি হি বলো তো এটা কম বোঝায় নাকি বেশি বোঝায়? আমাকে একটু কমেন্টে জানাও দেখি বুঝতে পারো কিনা। সবাই আমাকে একটু কমেন্টে জানাও, হি এটা কি কম বোঝাচ্ছে নাকি বেশি বোঝাচ্ছে? আমি একটু দেখতে চাই, আমাকে একটু বলবে যে হি কম বোঝায় নাকি বেশি বোঝায়। আমি দেখতে পাচ্ছি যে অবরিন বলেছে কম বোঝায়। আমি দেখতে পাচ্ছি নূর আলম, রাব্বাতুল, সুইট হাসান, তনবীর সবাই বলছে কম বোঝায়। কিভাবে কম বোঝায় খেয়াল করো। এখানে হি বলতে বোঝানো হচ্ছে সে। সে মানে হচ্ছে একজন। সে মানে কয়জন? একজন। একজন অবশ্যই কম। তাহলে এবার আমাকে এইটা একটু বলো যে দেটা কম বোঝায় নাকি বেশি বোঝায় বলো তো? দে 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 কি কম বোঝাবে নাকি বেশি বোঝাবে আমাকে একটু বলো, দেখি তোমরা আসলে কতটা পারো। আরিফ রাজু বলেছে কম বোঝায়, অর্থাৎ তারা সবাই প্রথমটা বুঝতে পারছে, এর মানে ধরতে পারছে। নূর আলম সর্বপ্রথম উত্তর দিয়েছে দেখে বেশি বোঝায় বলছে। বাকিরা দেখি। অন্তিম চৌধুরী বলেছে যে ভাইয়া কম বোঝায়, সে ভুল উত্তর দিয়ে ফেলেছে। আব্রিন বলেছে, সুইট বলেছে, ঝর্ণা বেশি বলেছে, ঝর্ণানাথ সেও বলেছে বেশি। ঠিক আছে, এর মানে তোমরা যারা আছো সবাই সঠিকটাই উত্তর দিয়েছো। ঠিক আছে, এর মানে দেটা হচ্ছে বেশি বোঝায়। যদি সাবজেক্ট বেশি থাকে, সাবজেক্ট যদি কম হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে বলো? সাবজেক্ট যদি কম বোঝায় তাহলে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে বলো? সবাই বলো, সাবজেক্ট যদি কম বোঝায় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? সবাই বলো যে সাবজেক্ট যদি কম বোঝায় তাহলে ভার্বের সাথে আমরা কি যুক্ত করব? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি রব্বাতুল বাইত বলেছে ইএস যুক্ত করব। হ্যাঁ, আব্রিন সেম বলেছে। সবাই সঠিক উত্তর দিচ্ছ, সো ভালো লাগছে। বাট যারা এখন অবধি তাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও নাই, সো এটা আমি কিছু বলছি না, তোমরা নিজের থেকে যদি মনে হয় দেওয়া উচিত তাহলে দিবে। ঠিক আছে, তাহলে আমাদের এটার উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এ টিচার অর্থাৎ একজন শিক্ষক ড্যাশ টিচেস অর্থাৎ একজন শিক্ষক। যেহেতু এখানে একজন শিক্ষক অর্থাৎ কম শিক্ষক, তাই এখানে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে টিচারের জায়গায় টিচেস হবে। ঠিক আছে, টিচারের জায়গায় কি হবে? টিচেস হবে। তাহলে এখানে টিচেস হচ্ছে, তাহলে একজন শিক্ষক শিক্ষাদান করে তার স্টুডেন্টকে কোর অফ দ্য হার্ট অর্থাৎ দিলের ভেতর থেকে, তার ভেতর স্থল থেকে। অর্থাৎ একজন মহান শিক্ষক তার শিক্ষার্থীদেরকে তার ভেতর থেকে একদম হৃদয়ের মাঝখান থেকে শিক্ষাদান করে, এই কথাটাই বলা হয়েছে। বুঝতে পারছো? আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে দেখো আমি যদি আবার একটু বলে দেই, এ টিচার মানে একজন শিক্ষক, টিচেস মানে শিক্ষাদান করেন, হিজ স্টুডেন্ট তার শিক্ষার্থীদের, ফ্রম হতে, দ্য কোর অফ হিজ হার্ট তার হৃদয়ের থেকে,
তার ভেতর থেকে, তার দিলের অন্তঃস্থল থেকে, ঠিক আছে, একদম মনের মাধুরী মিশিয়ে সে তার শিক্ষার্থীদেরকে শেখায়, ঠিক আছে, যেমনটা আমি এখন করার চেষ্টা করছি, ঠিক আছে, যেমনটা এখন আমি বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করো, এরপর আমরা তাহলে এখানেই খেয়াল করি, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, অর্থাৎ শিক্ষা হচ্ছে একটা নোবেল প্রফেশন, বা শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা, আমরা যেটা অলরেডি পড়েছি। এ টিচার মানে একজন শিক্ষক, টিচেস অর্থাৎ শিক্ষাদান করেন তার স্টুডেন্টকে কোর অফ হার্ট অর্থাৎ হৃদয়ের ভেতর থেকে। হি টিচেস অর্থাৎ দেখো এই যে ভাই একটু খেয়াল করো, আমি একটু আগে তোমাকে যে নিয়মটা শেখাচ্ছিলাম, হি মানে হচ্ছে কম বোঝায়, কম বোঝানো মানে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। দেখো এখানে যেহেতু হি কম বোঝাচ্ছে, এই জন্য ওনারা এখানে এস অথবা ইএস যুক্ত করে দিয়েছে। এর মানে আমরা যেই রুলসটা এর আগে শিখেছি সেই রুলসটা একদম সঠিক ছিল, এর রুলসটায় কোনো ভুল ছিল না, এর রুলসটা তারা পরবর্তী লাইনেই অ্যাপ্লাই করে দিয়েছে। এটা আই থিঙ্ক তোমরা সহজেই বুঝতে পারছো। যদি এইখানে এখানে দে থাকতো, এখানে যদি দে থাকতো, তাহলে বলো তো এই উত্তরটা কি হতো? এখানে টিচের জায়গায় কি বসাতে হতো? যদি দে থাকতো তাহলে টিচের জায়গায় আমরা কি বসাতাম? তোমাদের থেকে একটু জানতে চাই। সি ইকুয়াল টু গিভিং, আচ্ছা ওইটা আমরা পরে, আগে আমরা এতটুকু কোশ্চেন করেছি, এটা উত্তর দাও। হি, তাহলে এখানে টিচার্স আছে না, যদি দে থাকতো তাহলে আমরা এখানে কি বসাতাম? আমরা যেটা শিখবো একদম বুঝে শুনে শিখবো, যাতে করে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আবরিন বলেছে এস, আমি বলেছি যে এখানে যদি দে থাকতো তাহলে টিচটা কি হয়ে যেত, টিচেসটা কি হয়ে যেত? উত্তরটা লিখো, এস অথবা ইয়েস ওইটা না, জাস্ট উত্তরটা লিখে দাও, তাহলেই বুঝতে পারবো। ভাই আপনার ভয়েসটা খুব সুন্দর, ধন্যবাদ নূর আলম তোমাকে, তোমার যে কমেন্টটা করেছো এই কমেন্টটা অনেক সুন্দর, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমরা যদি এটা, হ্যাঁ টিচার্স, টিচার্স না, এখানে টিচ হবে, তখন কি হইতো? টিচই হইতো, কারণ যদি এটা বেশি থাকে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না। আমি তোমাদেরকে একটা চার্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যে চার্টটা ভালো করে মুখস্থ করলে আশা করছি যে তোমরা বুঝতে পারবে। খেয়াল করো, হ্যাঁ, তাহলে এরপর আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি তুমি দেখো যে ইয়ে আছে, গ্যাপ আছে, গ্যাপের আগে উইতে উইতে বিউ টু আছে, হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখো যে উইতে বিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এনজয় টু, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডিকশন টু, অ্যাকর্ডিং টু, এইরকম কোনো ওয়ার্ড যদি দেখো যে তুমি তোমার কোনো গ্যাপের শুরুতে পাচ্ছ রাইট ভার্বের ক্ষেত্রে, তখন আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। আমি আবারও বলছি, তো একটু খেয়াল করি, কোন বাক্যে গ্যাপের পূর্বে লুকিং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকর্ডিং টু, সিমিলার টু, গেট ইউজ টু ইত্যাদির পরে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে, অর্থাৎ ভার্বের যে 1 নম্বর ফর্ম, খেয়াল করো, লুকিং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকর্ডিং টু, সিমিলার টু, গেট ইউজ টু প্লাস বি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের 1 নম্বরের সাথে আমরা কি বসাবো? তখন আইএনজি বসাবো। তাহলে এখানে আমাদের কি হবে উত্তরটা? খেয়াল করো, যেহেতু এখানে আছে উইথ এ ভিউ টু, অর্থাৎ যেখানে থাকিবে উইথ এ ভিউ টু সেখানে হইবে আইএনজি ভার্বে ওয়ানের সাথে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে ওইটা সঠিক উত্তর দিয়েছে সিরাজুল আলম, নূর আলম আর রাব্বাতুল, সবাই সঠিক উত্তর দিয়েছে। আসলেই তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, এই জন্য এক্সট্রোমার টু, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমাদের তানভীর আলম আরেকটা লিখে দিয়েছে, এবং তোমাদেরও যদি এরকম জানা থাকে কোনোটা তাহলে অবশ্যই লিখে দিবে, লিখে দিয়েছে, এবং তোমাদেরও যদি এরকম জানা থাকে কোনোটা তাহলে অবশ্যই লিখে দিবে। আচ্ছা, আমি তাহলে দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই ক্লাস করছো, যেহেতু প্রথম ক্লাস আজকে, সো উপস্থিতি কিছুটা কম হবে স্বাভাবিক, বাট আমি আশা করছি যে তোমরা যতটুকু ক্লাস করবে বুঝে শুনে করার চেষ্টা করবে। তাহলে এটা ক্লিয়ার, এটার উত্তরটা জানিয়ে দাও, আমরা পরবর্তীটা শুরু করছি। তোমরা হয়তো মনে করছো যে ভাই অনেক টাইম নিচ্ছে, আসলে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু টাইম নেওয়ার চেষ্টা করছি, কারণ আমি যদি ধূপধাপ পড়িয়ে শেষ করে দেই তাহলে তো হচ্ছে হবে না, তাই না? সেই জন্য আমি একটু টাইম নিচ্ছি, যাতে করে টাইমের মধ্যে তুমি সুন্দর করে, আমি দেখতে পাচ্ছি আবরিন বলেছে গিভিং, হ্যাঁ, এর মানে তোমরা সবাই বুঝতে পারছো, তাহলে এখানে গিভিং হবে, কারণ উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু থাকলে গিভিং। তাহলে এর পরেরটা আমরা খেয়াল করি, এর পরেরটা খেয়াল করো তুমি, সেটা হচ্ছে যে বাই আছে, বাই আছে,
অর্থাৎ বায়ের পর একটা গ্যাপ, ঠিক আছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি যদি প্রিপোজিশন দেখো, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি প্রিপোজিশন দেখো, তাহলে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ প্রিপোজিশন থাকলে যদি কোনো সেন্টেন্সে কি দেখো, প্রিপোজিশন দেখো, ঠিক আছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি প্রিপোজিশন দেখো, তাহলে তুমি কি করবে, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি বসাবে। শুধুমাত্র শুধুমাত্র টু ব্যতীত, বাট কিছু কিছু টু আছে, যেমন উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, অ্যাকস্টমেট টু, তারপর আমরা অলরেডি পড়েছি যেটা অ্যাকর্ডিং টু, ঠিক আছে। তারপর সিমিলার টু, এরকম যে শব্দগুলো আছে এগুলো ব্যতীত অন্যান্য শব্দগুলোর ক্ষেত্রে আমাদেরকে টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ বেস ফর্ম অথবা ভার্বের B1 ফর্ম বসাতে হয়, ঠিক আছে। আর বাকি ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আইএনজি বসাতে হবে। খেয়াল করো, তাহলে কোনো বাক্যে গ্যাপের পূর্বে প্রিপোজিশন যেমন বাই, উইথ, ইন, অফ, অ্যাট, বিফোর, বিহাভ, বিটুইন, অ্যাবাউট, আফটার, ফ্রম, এরকম অনেক প্রিপোজিশন আছে। সেগুলো যদি তুমি দেখতে পাও তাহলে অবশ্যই ভার্বের সাথে তুমি কি বসাবে, আইএনজি বসাবে। যদি ভার্বের সাথে আইএনজি বসাতে হয় তাহলে এটার উত্তরটা কি হবে আমাকে একটু জানাও, দেখি আসলে তোমরা বুঝতে পারছো কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে তানবীর, অন্তিম, চৌধুরী সবাই সঠিক উত্তর দিয়েছে। গেটিং বলছে, আসল উত্তরটা গেটিংই হবে। ধন্যবাদ তোমাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার জন্য। এরপর আমরা পরবর্তীটা চলে যাচ্ছি। এখানে দেখো, স্টুডেন্ট ক্যান ড্যাশ দেয়ার ইনসাইড, স্টুডেন্ট ক্যান ড্যাশ দেয়ার ইনসাইড। তাহলে একটু খেয়াল করো, এখানে আরেকটা নিয়ম তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে নিয়মগুলো হচ্ছে তোমাদেরকে লাস্টে একসাথে বলে দিব। এখন খেয়াল করো, যদি তুমি দেখো যে তোমার সেন্টেন্সের মধ্যে যে গ্যাপ থাকবে, গ্যাপের শুরুতে হচ্ছে মডাল ভার্ব আছে, কি আছে, মডাল ভার্ব। যদি মডাল ভার্ব পাও কোনো সেন্টেন্সের শুরুতে, যদি মডাল ভার্ব তুমি পাও, এর মানে তোমাকে গ্যাপে যে জিনিসটা বসাতে হবে সেটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে, ঠিক আছে। যদি মডাল ভার্বটা অলওয়েজ কম হবে, সাবজেক্ট বেশি তো ভার্ব কম, ভার্ব বেশি তো সাবজেক্ট কম, এরকম আর কি, ঠিক আছে। এখানে যদি হি থাকে এর মানে এখানে এস অথবা ইএস যুক্ত করতে হইতো। এখানে যেহেতু কম আছে অর্থাৎ এর মানে এখানে এস অথবা ইএস যুক্ত হবে। যেহেতু এখানে বেশি আছে এর মানে এখানে কি করতে হবে, কম বানাইতে হবে। কম বানানো মানে ভার্বের 1 নম্বর ফর্ম যেটা আছে সেইটাই বসাইতে হবে। এর মানে উত্তর কি হবে বলো, এর মানে উত্তরটা কি হবে, ছেড়ে দেয় না, ওরা একটা ফোন দেয়, ওই রুমে যায়। ইন্টারনেটে প্রচুর প্রবলেম করতেছে, যার কারণে ক্লাসে প্রবলেম হয়। আচ্ছা, তোমরা এইটা বুঝতে পারলে এটা একটু উত্তর দাও। ঠিক আছে, যেহেতু এখানে বেশি বোঝাচ্ছে মানে এখানে কম হবে, অর্থাৎ লার্নিং হবে। দেন দেন খেয়াল করো, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো এখানে কি আছে, দেন আমরা এর পরবর্তীতে, তাহলে এতটুকু তো আমরা বুঝতে পারছি। এই জন্য এখানে উত্তরটা কি হবে, এস অথবা ইয়েস যুক্ত হবে না, তারপর 1 নম্বর ফর্মই হবে। এরপর আমরা যদি খেয়াল করি, এখানে দেওয়া আছে দেখো অ্যাজ দ বা অ্যাজ ইফ, অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি তুমি দেখো যে অ্যাজ দ বা অ্যাজ ইফ আছে, এর মানে একটা নিয়ম আমাদেরকে অবশ্যই পড়তে হবে, অ্যাজ দ বা অ্যাজ ইফ এর আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, যেটা কিনা আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার সময় শিখেছিলাম যে অ্যাজ ইফ বা অ্যাজ দ এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আগের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু একটু জানলেই হবে। তাহলে খেয়াল করো, এই যে দেখো এখানে অ্যাজ দ আছে, অ্যাজ দ আর অ্যাজ ইফ একই ব্যাপার। সো এর পূর্বের অংশটা কি আছে, পূর্বের অংশটা দেখো অ্যাক্ট আছে, মানে স্টুডেন্ট যেহেতু এই জন্য অ্যাক্ট আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। পূর্বেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে পরেরটা কি হবে, পরেরটা কি হবে বলো, তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট ইনডিফিনিটে যদি হয়ে থাকে তাহলে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিটে হবে। সো পাস্ট ইনডিফিনিট করার নিয়মটা কি, উত্তরটা লিখো, দেখো
নিউ হবে, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট মানে এটা হচ্ছে নিউ হবে। সো নিউ দিলেই তোমার উত্তরটা রাইট, ঠিক আছে। সো এটা নিউ হবে, দেন উত্তরটা রাইট হবে। এর পরবর্তী প্রশ্ন আমরা হচ্ছে আই নাম্বারে চলে আসছি। সো আই নাম্বার যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে লেখা আছে যে তোমার দে আর নট প্রে। এখানে দুইটা বিষয় আছে, আমরা চাইলে একদিক দিয়েও শেষ করতে পারি, অন্য দিক দিয়েও শেষ করা যায়। সেটা হচ্ছে যদি তুমি দেখো যে কোনো সেন্টেন্সে নট আছে, নট থাকলে নটের পর, অর্থাৎ নট যদি থাকে নটের পর ভার্বের 1 নম্বর ফর্ম বসে। নটের পর ভার্বের কয় নম্বর ফর্ম বসে? 1 নম্বর ফর্ম বসে। এটা হচ্ছে রুলস, যদি নট থাকে তাহলে ভার্ব 1 নম্বর ফর্ম। আরেকটা হচ্ছে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে, এম ইজ আর, এগুলো অক্সিলারি ভার্ব। সো এগুলো যদি থাকে তাহলে আমাদেরকে কন্টিনিউয়াস বানাইতে হবে। যদি আমরা কন্টিনিউয়াস বানাই তাহলে আমাদের সেই ক্ষেত্রে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যদি ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করি তখন সেটা হয়ে যায় কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে উত্তর হয়ে যাবে পেইং, ঠিক আছে। পেইং হবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আর আমরা যদি নটেরটা ধরি তাহলে পে হবে। সো দুইটার মধ্যে একটা দিলেই উত্তর রাইট হবে। তো তুমি হয় পে দিতে পারো অথবা পেইং দিতে পারো, ঠিক আছে। যেটা দিবা হেডেই রাইট, ঠিক আছে, এতে কোনো প্রবলেম নাই। বাট পেইং দেওয়া বেটার, তোমার ইচ্ছা, না দিলেও কোনো প্রবলেম হবে না। এরপরে খেয়াল করো, আমরা এরপরে সর্বশেষটায় চলে যাচ্ছে। সর্বশেষটায় দেখো এখানে লিস্ট আছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে লিস্ট থাকে, অর্থাৎ লিস্ট এই শব্দটা থাকে, এর মানে পরবর্তীতে অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা সাবজেক্ট প্লাস শুড আনতেই হবে, শুড আনতেই হবে। তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম আনতে হবে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে লিস্ট এইটা পাও এবং এটা যদি একটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই পরবর্তী অংশে আমাদেরকে শুড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, শুড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম বসাতেই হবে। যদি বসাই তাহলে উত্তর রাইট। তাহলে এখানে কি হবে উত্তরটা বলো? তাহলে এখানে উত্তরটা হচ্ছে যেহেতু কি আছে শুড ফেইল হবে। কি হবে? শুড ফেইল, অথবা আমরা মাইট ফেইল, অথবা আমরা যেটা বসাতে চাই সেটাও হবে। হ্যাঁ, তাহলে এই যে আমি এখন পড়ালাম, এই পড়াটুকু অর্থাৎ এই যে কয়টা 10টা পড়ালাম, তো এই 10টা রুলস তোমরা সবাই বুঝতে পারছো কিনা এবং A to Z বুঝে বুঝে উত্তর দিতে পারছো কিনা আমাকে বলো। যদি বলতে পারো বলো যে আসলে তোমাদেরকে এইভাবে যদি আমি পড়াই তাহলে তোমরা কি আসলে উপকৃত হবে এবং এই ধরনের ক্লাস কি আরো চাও কিনা তোমরা একটু বলবে আমাকে কমেন্টে, বলো যে আসলে আজকের ক্লাসটা কেমন লাগলো এবং এই ধরনের ক্লাস আরো চাচ্ছ কিনা, ঠিক আছে। অথবা কোন উপায়ে ক্লাস নিলে তোমাদের জন্য আরো বেশি ভালো হয় সেটাও তোমরা আমাকে জানাতে পারো, ঠিক আছে। সো আমি তোমাদের এই বিষয়টা আশা করছি। সো আমি দেখতে চাই যে তোমাদের এই ক্লাস সম্পর্কে মতামত, অর্থাৎ ক্লাসটা কেমন লাগলো এবং দ্বিতীয়ত আমরা আরো কিভাবে বেটার ভাবে তোমাদেরকে উপস্থাপন করতে পারি এবং তোমরা হয়তো তোমাদের আর কি কি আশা আছে যেগুলো তোমরা চাচ্ছ আমাদের কাছে। তো আমি একটু কমেন্ট পড়ার চেষ্টা করবো এখন, তাই তোমরা একটু তোমাদের যত কোশ্চেন আছে যেটা মেসেঞ্জারে দিয়ে থাকো সেটা একটু এখানে বলবে। ইফরান সুলতানা জ্যোতি বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতে পাচ্ছি জি ভাইয়া, অনেক সুন্দর ক্লাস নেন আপনি। নূর আলম বলেছে, রাব্বাতুল বলেছে বুঝতে পারছি, অনেক সুন্দর ক্লাস ছিল, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি স্টে ইট এটা বলতে চাইছে, বাট বানানটা ভুল লিখছে। আমি দেখতে পাচ্ছি ফারিয়া রিসি, অনেক ভালো স্যার। হ্যাঁ, আজকে তোমরা প্রথম আমার ক্লাস করলে আজকে তোমরা যারা আমার ক্লাস করলে একটু জানাও তো তোমরা কারা কারা আজকে প্রথম ক্লাস করলে। সুন্দর হয়েছে ক্লাসটা, কিন্তু রুলস দিয়ে করালে আরো ভালো বুঝবো। আসলে তুমি এভাবে পড়লে আরো ভালো বুঝবে, কারণ আমি হচ্ছে তোমাকে জাস্ট একটা বোর্ড কোশ্চেন সলভ করালাম। যখন আমি তোমাদেরকে আলাদা করে আমাদের যে নিজস্ব টেকনিকের রুলস বানানো আছে 6টা রুলস, অর্থাৎ তুমি যদি 6টা রুলস পড়ো, আমার বানানো 6টা রুলস পড়ো, তাহলে তোমার রাইট ফর্ম অফ ভার্বের আর কিচ্ছু দেখতে হবে না, মাত্র 6টা রুলস। এই 6টা রুলস পড়লে ইনশাল্লাহ তোমার রাইট ফর্ম অফ ভার্বের সব শেষ। তো ওগুলো ইনশাল্লাহ পড়ানো হবে ধারাবাহিকভাবে। এখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি হচ্ছে এডুকেশনাল লিডারশিপের ইংরেজি শিক্ষক এবং ইকোনমিক্স শিক্ষক, ঠিক আছে। এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আমি হচ্ছে সাধারণ জ্ঞান পড়িয়ে থাকি, অর্থাৎ আমি 3টা বিষয় পড়াই। এক ইংরেজি পড়াই,
দ্বিতীয়ত আমি হচ্ছে অর্থনীতি পড়াই, যেহেতু আমি অর্থনীতি বিভাগে পড়াশোনা করছি, তো এই জন্য আমি অর্থনীতি পড়াই। আর তৃতীয়ত হচ্ছে আমি হচ্ছে সাধারণ জ্ঞান পড়াই বিশ্ববিদ্যালয়ের জন্য। তো এই তিনটা হচ্ছে পরিচয়, ঠিক আছে। এবং আমি হচ্ছে এডুকেশনাল লিডারশিপের একজন শিক্ষক, ঠিক আছে, এডুকেটর। আচ্ছা, আহ হ্যাঁ, রুলস গুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ পড়িয়ে দিব। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, এবং খুব শীঘ্রই তোমাদেরকে রুটিন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।